দুজন গল্প পাঠে আছেন, একজন সমীরণ দাস, তিনি আগে প্রায় প্রত্যেকটাতে ছিলেন এবং আগের অনুষ্ঠানেও আমাদের গল্প পাঠ করেছেন। তো তার সম্পর্কে সংক্ষেপে একটু বলি। তিনি এখন আজকে বিশেষভাবে পরিচিত, তার একটা বিশেষ বই মধুময় তামরস অভিযান পাবলিশার্স থেকে বেস্ট সেলার হয়েছে। বেস্ট সেলার বইগুলোর মধ্যে একটি মধুময় তামরস অভিযান পাবলিশার্স থেকে। তাছাড়া আত্মবুকের আত্মকথা, এটা চিন্তা উপন্যাস সিরিজের ওপরে, আর সম্প্রতি প্রকাশিত সেই অভিযান পাবলিশার্স থেকেই আমার বাড়ি এই উপন্যাসটি। এছাড়া অনেক গল্পগ্রন্থ আছে, আমি একটি গল্পগ্রন্থের কথা বলছি, সেটা হচ্ছে ২-৪ গল্প। তার মধ্যে একটা গল্প বিষয়বস্তু আমাকে খুবই টেনেছিল, প্রাচীন চশমা। অর্থাৎ একটা চশমা পড়লে পূর্বপুরুষদের জীবন কথা, ঘটনাবলী সমস্ত জানা যায়, দেখা যায়, এইরকম একটা ব্যাপার। তো এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া এখন এই মুহূর্তে আরও ছোটোখাটো লেখা ছাড়াও দুটো খুব বড় লেখার মধ্যে আছেন। এক নম্বর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়কে লেখা একটা জীবনভিত্তিক উপন্যাস, আর একটা অত্যন্ত মূল্যবান, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা। বাকিরা একটু মিউট করে গেলে ভালো হয়, কারণ অনেক নয়েজ আসছে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ ২০ বছর তিনি ভয়ঙ্কর নিঃসঙ্গ ছিলেন। তার বন্ধুবান্ধব তারা তার সাথে খুব ভালো ব্যবহার করেনি এবং তিনি খুব একলা হয়ে গেছিলেন। এবং তিনি ঝাড়খণ্ডে একটা গ্রামের নামটা ঠিক এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, কারমাটার, হ্যাঁ, কারমাটার গ্রামে, সেখানে প্রায় 10 বিঘা জমির ওপরে একটা বাড়ি সহ কিনে নিয়েছিলেন সেই ব্রিটিশ আমলে, এবং সেখানেই তিনি বসবাস করেছেন সাঁওতালদের সঙ্গে, এবং শেষ জীবন তিনি সাঁওতালদের সঙ্গেই কাটিয়েছেন। এবং সেইভাবেই সেই বিষয়ের উপরে লেখা নিঃসঙ্গ ঈশ্বর, এই লেখাটার মধ্যে তিনি এখন আছেন। এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে লেখা জীবনভিত্তিক উপন্যাস। হ্যাঁ, বলুন। বলছি যে নিঃসঙ্গ ঈশ্বর আমার লেখা হয়ে গেছে এবং ওটা বই পুস্তক আকারে প্রকাশিত হবে খুব শীঘ্রই। আচ্ছা, ওটা ছাপার কাজ চলছে। আচ্ছা। আর আমি এখন লেখার মধ্যে ব্যস্ত আছি, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ভিত্তিক একটা উপন্যাস। মধুময় তামরস যেমন লিখেছিলাম, ঠিক সেই রকম। মধুময় তামরসটা তো অনেক বড় উপন্যাস, 1200 পৃষ্ঠার উপন্যাস, কিন্তু অত বড় হবে না, এই 800 পৃষ্ঠা মতো হবে। তো ওই লেখাটার মধ্যে আছি এখন। সেটাও তো কম নয়, 800 পৃষ্ঠা মানে মারাত্মক ব্যাপার একটা। মোটামুটি খুব সংক্ষেপে একটা জীবনকে ঠিকঠাক মতো ধরতে গেলে, মানে মানিক বন্দ্যোপাধ্যায় যেরকম চরিত্র আপনারা সব জানেন, খুব কমপ্লিকেটেড চরিত্র, সেটাকে ঠিক মতো ধরতে গেলে তো একটু বেশি স্পেস দিতে হয়, না হলে তার ব্যক্তি সত্তাটাকে ধরা যায় না। একদম তাই। তো সংক্ষেপে এইটুকু বললাম সমীরণ দাসের সম্পর্কে। আর অভিষেক সেনগুপ্তের সম্পর্কে বলি। খুব সামান্য জেনেছি, ওর আরও অনেক পরিধি আছে। 2017 সাল থেকে মোটামুটি লেখালেখি শুরু করেছেন। কোনো কিছু বাদ পড়ে গেলে অভিষেক আমাকে একটুখানি মনে করিয়ে দেবে। দেশে 2টো গল্প বেরিয়েছে গত বছর। গল্পের নাম সেই মুখ এক্সিবিশন, এবং সেই মুখ গল্পটি মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এটা একটা ম্যাগাজিনে বেরিয়েছে। এছাড়া বিভিন্ন ম্যাগাজিনে তার গল্প প্রকাশিত হয়েছে এবং একটি বই প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ভূত সম্পর্কিত। বইটির নাম হচ্ছে দশন, ভূতের বই।
এছাড়া অভিষেক কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, অভিষেক পেশায় কিন্তু ক্রীড়া সাংবাদিক, এবং আজকাল এই সময় এইগুলোতে কাজ করেছেন, এবং বর্তমানে খুব সম্প্রতি ফেব্রুয়ারিতে সম্ভবত TV9-এর স্পোর্টস এডিটর। মানে এর সাথে গল্পকে কি ঠিক মেলানো যাবে না, কিন্তু মিলিয়ে দিয়েছে অভিষেক, তো সেটা একটা দারুণ ব্যাপার। তো আমরা সোজাসুজি গল্প পাঠে চলে যাই। সমীরণ দাস এবং অভিষেক সেনগুপ্ত দুজনেই আজকে ছোট গল্প পাঠ করবেন। আমি সমীরণ দাসকে অনুরোধ করছি গল্প পড়ার জন্য। আচ্ছা, তপনবাবু একটা অনুরোধ করব। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। এখানে প্রবীণ এবং নবীন পাঠ করবে তো? হ্যাঁ। তো আমি বলছি নবীনকে যদি সামনে এগিয়ে দেওয়া যায় প্রথমে, একদম তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে অভিষেককে অনুরোধ করছি, তুমি ফার্স্ট গল্প পড়ো, বাকিরা একটু মিউট করে দাও। গল্পের নাম ফুলশয্যা। চেন লাইটের দিকে অবাক হয়ে তাকালো পটলা। এত রং ভরা থাকে টুনিগুলোয়। মাথার উপর ছন্দে ছন্দে জ্বলছে আর নিভছে। আলোর জন্যই ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে তার মুখের রং, লাল, সবুজ, নীল, বেগুনি, হলুদ। পটলার গা ঘেঁষে চুপ করে বসে আছে শোভা। বস্তির সব আলো নিভে গেছে। ঝুপ অন্ধকারে ডুবে অসংখ্য টিন টালির চাল, পায়রার খোপের মতো ঘর, কাঁচা নর্দমা, স্যাঁতস্যাঁতে গলি, দুর্গন্ধময় সরকারি বাথরুম। কাঁচের বোতল গড়িয়ে পড়ল কোথাও। পাশ ফিরে শোয়ার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ ভেসে এলো, যেন যন্ত্রণায় কোকিয়ে উঠল নড়বড়ে চৌকি। চাপা গলায় এক নাগাড়ে কেউ কাশছে। ঘুমের চোরাবালিতে ক্রমশ তলিয়ে যাচ্ছে বস্তির শখানেক পরিবার। নিরিবিলিতে রাত চড়ে বেড়াচ্ছে মাদুর তেলচিটে চাদর বিছানায়। এমন রাত আগে কখনো দেখেনি পটলা। নিশ্চয়ই ছিল এই বস্তিতে, সেই দেখার ফুরসত পায়নি। রাত জাগাও তো এক বিলাসিতা। ওই সময়টুকুই বা সে পেয়েছে কবে? রাত যে এত সুন্দর হতে পারে এই প্রথম অনুভব করল পটলা। থোকা থোকা অন্ধকারের মাঝে আলো বলতে এই চেন লাইট, যেন অসংখ্য তারার মতো জ্বলছে। রিনরিনে চুরির আওয়াজ পেল পটলা। শোভা নড়ে চড়ে বসেছে। নিচু লম্বাটে কাঠের টেবিলে গা ঘেঁষাঘষি করে বসে আছে ওরা দুজন। একটু আগে এখানেই রাখা ছিল খিচুড়ির বালতিগুলো। চাল ডালের হলদেটে ছিটে লেগে রয়েছে, মিহি গন্ধ এখনও ভেসে আসছে নাকে। মুখ নামিয়ে সদ্য বিয়ে করা বউকে এক ঝলক দেখল পটলা। ছোট্ট চেহারা শোভার, রোগা, বয়স 16ও পেরোয়নি। সস্তা সিল্কের শাড়িতে ঢাকা একটা পুঁটুলির মতন লাগছে ওকে। আঁচলটা খসে গেছে মাথা থেকে। সেও মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। টুনির আলোয় জোয়ার উঠেছে শোভার দুটো বড় বড় চোখে, ঝিকিয়ে উঠেই তলিয়ে যাচ্ছে যেন। এক অদ্ভুত খেলা। মেয়েটার কপাল জুড়ে চওড়া মেটে সিঁদুর। পটলা অবাক হয়ে দেখল শোভার চেনা মুখটা পাল্টে গেছে। নতুন জীবনের ঘোরের মধ্যেও কত সহজ সাবলীল দেখাচ্ছে ওকে। আবছা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। সেই আলোতেই উঠোন পেরিয়ে একবার ঘরের দিকে তাকালো পটলা। নড়বড়ে সদর দরজাটা ভেজানো। এক ফালি ঘর, মাত্র একটাই। বস্তির এই ঘরেই তার জন্ম, বড় হওয়া। 7 ভাই বোন ছিল তারা, সে সবচেয়ে ছোট। 3 বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগে, 3 দাদারও। ওই একটা ঘরের জনসংখ্যা এতদিন ছিল 15। শোভা আসায় এবার 16 হলো। চৌকির ওপর চৌকি, তার ওপর চৌকি, যেন বাসন রাখার র্যাক। দূর থেকে আকাশ ছোঁয়া আবাসনের মতন দেখতে লাগে তাদের ঘরের ভেতরটা। ময়লাটে দরজার পেছন থেকে মৃদু ঘর ঘরে আওয়াজ ভেসে আসছে।
ঘুমের নদীতে মাস্তুল ফেলে ভেসে রয়েছে ছোট বড় নানা মাপের শরীর। পটলার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বস্তি এমনই হয়, আরও যে কটা ঘর আছে ওই বস্তি এমনই হয়, আরও যে কটা ঘর আছে এই বস্তিতে সবই এক। মাথাপিছু স্কোয়ার ফুটের জীবন, জন্ম মৃত্যু উৎসব, ভালো মন্দ, আলো অন্ধকার, সব কিছুতেই হিসেবের গরমিল হয় না বস্তি জীবনে। পটলা জানে, শোভা সেও কি জানে? না জানলে সেও জেনে নেবে, বুঝে নেবে। এটাই তো জীবনের দস্তুর। বিয়ের পর হলধর আলাদা করে ডেকেছিল পটলাকে। বাবা কেন ডাকছে আন্দাজ করেছিল সে। এ এক পারিবারিক রেওয়াজ। বস্তিতে বিয়ের পর সবাই এমন ডাক পায়। হলধর বলেছিল, পটলা তোর দাদাদের সঙ্গে কথা কয়েছি, কিন্তু কিছু হয় নাই। আজকের এ রাতটা টাইম দে, কাইল সব বন্দোবস্ত করে দিব। আজকের এ রাত, এই রাতটাই তো সব। আর ফিরবে এই রাতটা বাবা, বলতে ইচ্ছে করেছিল পটলার। হলধর মানুষটা সাদাসিধে। জীবনের চড়াই উতরাইয়ের পথ খুঁজতে খুঁজতে লোকটা জীবনের প্রান্তে এসে দাঁড়িয়েছে। তার মা বাসন্তীও তাই। সেই ছেলেবেলা থেকে দেখে আসছে লোকের বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করতে। আজও একই নিয়মে চলছে তার মা। যে বন্দোবস্তের কথা তার বাবা হলধর বলল, সেটা তো করা উচিত ছিল দাদা বৌদিদের। হেল্পার থেকে রাজমিস্ত্রি হলে তবে কি কদর পাবে ওদের কাছে পটলা? বাবাকে কষ্ট দিতে ইচ্ছে করল না তার। বুড়ো লোকটাকে রোগে ধরেছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। হলধরের শুকনো মুখের দিকে তাকিয়ে হেসেছিল পটলা, লজ্জার হাসি। নিচু লম্বাটে কাঠের টেবিলটা তিনুদের। বিকেলে ওর ওপরেই তেলেভাজার দোকান লাগায় ওরা। কোনো রকমে গা ঘেঁষাঘেঁষি করে এতে দুজন শুয়ে পড়া যায় কি? হিমেল হাওয়া বইছে বলে গরমটা কেটে গেছে। পা দুটো সামনে ছড়িয়ে দু হাতের তালু ভাঁজ করে মাথার পেছনে রেখে আতশোয়া হলো পটলা। শোভা বসে আছে। ওর গোলাপি রঙের সস্তা শাড়িতে চুমকি বসানো। টুনির আলোতে মনে হচ্ছে শোভার যেন তারামাখা শরীর। অসংখ্য জোনাকি উড়ে বেড়াচ্ছে ওকে ঘিরে। মিটমিটে আলো আরও মিটমিটে হতে হতে ক্রমশ নিভে এলো। কারেন্ট গেল বোধহয়। আরেকটু সরে গিয়ে পটলা গাঢ় স্বরে ডাকল, শোভা আয়। অন্ধকারে মানুষ চেনা যায় না, শুধু অনুভব করা যায়। পটলা অনুভব করল তার আঙুল ছুঁয়েছে অসীম জলের ধারা, যেন নদীর পাড়ে শুয়ে আছে সে। জোয়ার এসেছে, ক্রমশ ডুবে যাচ্ছে সেই জলোচ্ছ্বাসে। ছোঁয়ায় নিঃশ্বাসে পটলা অনুভব করল জল ঠান্ডা নয়, গরম, ভীষণ গরম। নমস্কার। ধন্যবাদ অভিষেক। আমরা কি আর একটা গল্প নিয়ে আলোচনায় যাব? ঠিক আছে, আজকে আর একটা গল্প। সমীরণ দাস, আপনি গল্প পড়ুন, তারপরে আমরা আলোচনায় আসবো। সমীরণ দাস গল্প পাঠ করছেন। গল্পের নাম সর্প পুরাণ। শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার, ঠিক আছে। অপরিষ্কার না? আচ্ছা, গল্পের নাম সর্প পুরাণ। গল্পটি প্রকাশিত হয়েছিল অব্যয় পত্রিকায়। আমি পড়া শুরু করছি গল্পটা। বাড়ির পাশে বিশাল বট গাছ। সেই গাছের ডালের ভিতর দিয়ে পূর্ণিমার চাঁদ লাফিয়ে নামলো সুবিমলের বাড়ির ছাদে। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। চাঁদের আলোয় ঝকঝক করছিল চারদিক। দূরে কুকুর ডেকে ওঠে। রাস্তার ওপর দিয়ে একটা ক্লান্ত ট্রাক ধোয়া বমি করতে করতে শেষ ট্রিপ সারে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্পষ্ট। আচ্ছা, সুবিমলের দোতলা বাড়ি, অফিস থেকে লোন নিয়ে বাড়িটা করেছে সে। যখন লোনের কিস্তির টাকা কাটা শুরু হয়, বেতনের 60% বেরিয়ে যেত, বাকি 40%ই চালাতে হতো সংসার। অনেক কষ্ট করে মনিকা সংসারটা টেনে নিয়ে গেছে, নিজের সুখ বিলাসের চাহিদা পূরণের জন্য স্বামীকে অনুযোগ না করে, কোন রকম আঘাত না দিয়ে। বাড়ির কথা, স্ত্রীর কথা ভাবতে ভাবতে সুবিমলের আরো অনেক কিছু মনে পড়ে। যে সমস্ত আরোগ্য কাজ করা হয়নি, নিজেকে সম্পূর্ণ নিংড়ে সেই সব কাজ করতে পারেনি বলে ওর মানে চূড়ান্ত আফসোস। হয়তো জীবনের শেষ দিনটি পর্যন্ত সেই আফসোস থেকে যাবে, যেরকম থাকে একজন ব্যর্থ মানুষের, নিজের সর্বনাশ যে সে নিজেই করেছে। ছাদের ওপর চারদিকে 6 ফুট উঁচু প্যারাপেট, ঢালাইয়ের ওপর ছাদের মাঝামাঝি নিচের দিকে যে চাপ পড়ে সেটা নিষ্ক্রিয় করার জন্য এটার প্রয়োজনীয়তা। তাছাড়া নিরাপত্তার ব্যাপারটা তো আছেই। সুবিমল ঘর থেকে বেরিয়ে ছাদে এসে জ্যোৎস্না উপভোগ করতে করতে কথাগুলো ভাবছিল। তখনই মনে হলো শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। কপাল কুঁচকে সুবিমল ভাবলো, কি ব্যাপার, পেট খারাপ হয়েছে কি? খাওয়া দাওয়া তো কোনো অনিয়ম হয়নি। তাহলে সুবিমল চাঁদের আলো উপভোগ করতে এসেছিল, কিন্তু আর দাঁড়াতে পারলো না। দ্রুত ঘরে ঢুকতে ঢুকতে অনুভব করলো কি যেন একটা উঠে আসছে পেটের ভিতর থেকে। বমি? না। তাহলে সে বেসিনের সামনে এসে হা করার আগেই মেঝের ওপর বসে পড়তে বাধ্য হলো এবং বিস্মিত হয়ে দেখলো মুখ দিয়ে একটা মাঝারি মাপের ময়াল সাপ বেরিয়ে আসছে। সুবিমল অত্যন্ত ভয় পেয়ে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। সে সাপটার দিকে তাকালো, মনে হলো মৃত্যুর সময় কৃষ্ণ ভ্রাতা বলরামের গলার ভিতর দিয়ে যে সহস্রখানা সাপ বেরিয়ে এসে পাতালে চলে গিয়েছিল, এটাও কি সেরকমই কিছু? তাহলে আমারও কি মৃত্যু আসন্ন? সে আরো ভয় পেয়ে চিৎকার করে ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। ময়ালটা মসৃণ গতিতে ঢুকে পড়েছে খাটের নিচে, তারপর একটু একটু করে শরীর টেনে ঘুরছে দেওয়ালের কোণ ঘেঁষে। সুবিমল ফের চিৎকার করে ডাকলো, মনিকা, মনিকা! কিন্তু এবারও স্বর বের হলো না ওর গলা থেকে, অথবা গলা থেকে স্বর বের করে ডাকতেই সাহস পেল না সে। যদি সাপটা রেগে গিয়ে ওর দিকে তেড়ে আসে, কিন্তু আমার শরীরের মধ্যে থেকে বেরিয়ে আসা সাপ আমারই ক্ষতি করবে? মনে হয় না। তবুও সে বিছানার উপর উঠে বসে। সাপটা চারিদিকে ঘুরে নিঃশব্দে এগিয়ে আসছে। র্যাটল স্নেক যখন চলাফেরা করে শব্দ হয়, টিভিতে দেখেছে, কিন্তু এটা তো ময়াল, এটার গতিবিধিতে কোনো আওয়াজ নেই। ধীর, গম্ভীর, পুরুষালী দাপটের সঙ্গে ওটা ঘুরছে নির্ভীক ভাবে। সুবিমল ওপরের দিকে তাকালো, ডান দিকে তাকালো, বাঁ দিকে তাকালো। এই ঘর থেকে বের হওয়ার একটাই রাস্তা, সেই দরজার সামনে ওটা অবস্থান করছে। এই অবস্থা ওটা যদি আক্রমণ করে কি করবে? অনেকে দোতলার বারান্দায় গ্রিলে একটা দরজা রাখে, এমার্জেন্সি দরজা। কোনো কারণে ভিতরে আটকা পড়লে ওই দরজা খুলে যেন বেরিয়ে যাওয়া যায়, কিন্তু সুবিমল সেরকম কোনো ব্যবস্থা করেনি। গ্রিলের মিস্ত্রি বলেছিল, তবুও গুরুত্ব দেয়নি। আশপাশের কোনো বাড়িতেই ওরকম ব্যবস্থা নেই। তাহলে আমার বাড়িতেই বা কেন থাকবে? কিন্তু এখন বুঝতে পারছে গ্রিলে একটা দরজা রাখলে ভালো হতো। ময়ালটা এগিয়ে এসে সুবিমলের খাট ও দরজার মাঝখানে লম্বালম্বি হয়ে পড়ে আছে, মাথাটা ঘুরিয়ে ওর দিকে তাকাচ্ছে। সুবিমল ভাবছে, আমার শরীরের মধ্যে ময়ালটার জন্ম হলো কিভাবে? এরকম বিস্ময়কর ঘটনা আজকের পৃথিবীতে ঘটে কি? ময়ালটা মাথা ঘুরিয়ে ওর দিকে তাকাচ্ছে। ওটার চোখে কিসের প্রকাশ? ভয়, ক্রোধ, প্রতিহিংসা? যদি ভয় থাকে বুঝতে হবে বিপদ নেই, কিন্তু যদি ক্রোধ বা প্রতিহিংসা জ্বলজ্বল করে বুঝতে হবে বিপদ আছে। আর যদি বিপদ আসে, কি করবে সে? সুবিমল ফের চিৎকার করলো, মনিকা, মনিকা! এবারও গলার স্বর বের হলো না। কিন্তু এরকম স্বরভঙ্গ তোর হয় না, অতীতে কখনো হয়নি। মোবাইলটা পকেটে নেই, থাকলে যোগাযোগ করা যেত। সুবিমল ফের তাকালো সাপটার চোখের দিকে, দেখলো ভয় নয়, অসহায়তা নয়, সেখানে জল করছে ক্রোধ, হিংসা। সুবিমলের বুক কেঁপে গেল। ভাবলো, এ কি অভূতপূর্ব বিপদের মধ্যে পড়লাম। আমার শরীরের ভিতর থেকে বেরিয়ে এসে প্রাণীটা আমাকেই ভয় দেখাচ্ছে।
এই কয়েক মিনিটের মধ্যে সাপটা একটু বড় হয়েছে, হয়তো ক্রমশ বাড়ছে ওটা। কারণ কি? কারণ কি? ওটা কি আরো বড় হয়ে আমাকে খাওয়ার চেষ্টা করবে? এত বড় সাপ একবার ধরতে পারলে অবশ্যই চিপিয়ে চিপিয়ে গিলে নেবে। তাহলে কি করব এখন? সাপটা মাঝে মাঝে মাথা নিচু করছে, ওটার শরীরের ওপর দিয়ে লাফ মেরে বেরিয়ে আসার চেষ্টা করব। একবার যদি বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতে পারি, রেহাই পেয়ে যাব, ওটা নিচে আসতে পারবে না। তারপর পাড়ার লোকজনকে খবর দিয়ে একটা না একটা ব্যবস্থা ঠিকই করে ফেলতে পারবো। কিন্তু এখন প্রাথমিক কাজ ঘর থেকে বের হওয়া। চিন্তিত মুখে বিছানার উপর উঠে দাঁড়ালো সুবিমল। সুবিমলের উঠে দাঁড়ানো দেখে ময়ালটা বুঝতে পারলো ও কি করতে চায়। সে মুহূর্তে মাথাটা উঁচু করলো বেশ কয়েক ফুট। এখন ওর দু চোখ দিয়ে জ্বলন্ত ক্রোধ ঠিকরে বের হচ্ছে। সুবিমল বুঝতে পারলো ওটার ওপর দিয়ে এখন লাফ দেওয়া অসম্ভব, লাফ দিতে গেলেই সাপটা ধরবে। সুবিমলের মধ্যে অসহায়তা জাগে, যেন ঘরের মধ্যে আটকা পড়া এক বন্দিও। মাথার উপর পাখাটা নিশ্চল, টিউব লাইটটা জ্বলছে, দক্ষিণের হাওয়া প্রবল বেগে ঢুকছে ঘরের মধ্যে, যা একটু আগেও ছিল স্নেহময় প্রশান্ত করস্পর্শের মতো, কিন্তু এখন যেন অনুভূতিটাই পাল্টে গেছে। হাওয়ার স্পর্শে কোনো সুখানুভূতি যাচ্ছে না, বরং এখন ওর শরীর থেকে বের হচ্ছে ঘাম। কি করবে সে? ফের একবার আত্মস্বরে ডেকে উঠলো, মনিকা! কিন্তু এবারও ওর গলার এবার ওর গলা থেকে কোনো স্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো না, বরং এক দুর্বল ঘ্যাস ঘেসে ফ্যাস ফেসে অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এসে ঘরের মধ্যেই পাক খেতে থাকে। সাপটার মুখ থেকে শব্দ বের হলো। সুবিমল তাকালো মাথা উঁচু করা সাপটার মুন্ডুটার দিকে, দেখলো ক্রোধ চলে গিয়ে সেখানে দেখা যাচ্ছে হাসির রেখা। বলল, চিৎকার করতে চাইছো? বউ তোমাকে বাঁচাবে? অসম্ভব। সুবিমল ভাবলো, আমি নিজেকে বাঁচাতে পারছি না বলেই তো স্ত্রীর সাহায্য চাইছি, ডাকছি, কিন্তু সে ডাক যে পৌঁছচ্ছে না। তাহলে কিভাবে মনিকা বাঁচাবে আমাকে? সাপটা বলল, তুমি একটা মূর্খ। সুবিমল এতক্ষণে নিজেকে সামলে নিয়েছে কিছুটা, তবুও বিভ্রান্ত ভাবে বলল, কেন? কেন বুঝছো না? মানুষ নিজেই নিজেকে বাঁচায়, অন্যেরা সেই প্রচেষ্টায় সহযোগিতা করে মাত্র। তাহলে এখন কি করব আমি? ভাবলো সুবিমল, কিভাবে নিজেকে বাঁচাবো? সাপটা ফের মাথা তুলে ওর দিকে একটু একটু করে এগিয়ে আসতে থাকে। ময়ালটা বলল, আজ তোমাকে খাবো। অনেকদিন মানুষের মাংস খাই না, মানুষের মাংস অতি সুস্বাদু। তোমার শরীরের মধ্যে অবস্থান করে দীর্ঘদিন তোমাকে লক্ষ্য করেছি, পরিকল্পনা করেছি কিভাবে তোমাকে পাকড়ানো যায়, এবং আজ পাকড়েছি যখন, ছাড়ব না। শুনতে শুনতে সুবিমলের বুকের মধ্যে ভয় তীব্রতর হয়। ময়ালটা আমার শরীরের মধ্যে থেকে বেরিয়ে আমাকেই খাবে? তাহলে আজই কি আমার জীবনের শেষ দিন? যদি তাই হয়, ছেলেটার কি হবে? ওকে ঠিক মতো দাঁড় করানোর জন্য তো আমাকে আরো 10 বছর কয়েক বাঁচতেই হবে। সাপটা একটু একটু ব্যঙ্গাত্মক সুরে বলল, ভাবছো? ভাবো, বেশি করে ভাবো, দেখো যদি বাঁচার কোনো উপায় বের করতে পারো, কিন্তু কোনো লাভ নেই, আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। সুবিমল আরো বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিল, তবুও সে মাথাটা ঠান্ডা রেখে সেটাকে সক্রিয় রাখার চেষ্টা করলো। এই পরিস্থিতিতে কি বাঁচার কোনো উপায় নেই? কিছুটা সময় কি বের করা যায় না? ওটার সঙ্গে কথা বলে একটু পর মনিকার ডাকবে খাবার জন্য। তখন যদি না যেতে পারি, ও আসবে এবং এসেই বুঝতে পারবে কি ঘটেছে। সেই সময় পর্যন্ত আমাকে বেঁচে থাকতেই হবে। ময়ালটা গম্ভীর ভাবে বলল, তৈরি হও, আমার খিদে পেয়েছে। সুবিমল ওর সমস্ত চিন্তা ভাবনা সংহত করলো। অত বড় সাপটা যদি একবার হাঁ করে আমার মাথাটা ধরতে পারে, নিশ্চিত ভাবে একটু একটু করে পুরো শরীরটা গিলে নেবে পেটের মধ্যে। তাহলে কিভাবে বাঁচবো আমি? ভাবতে ভাবতে সুবিমল উঠে দাঁড়ালো বিছানার উপরে। দুটো উপায় আছে। এক, ওপরে নিশ্চল পাখাটা ধরে ওটার ব্লেডের উপর উঠে পড়া। বহু বছর আগে একটা হিন্দি সিনেমায় দেখেছিল, নায়িকা পাখার ব্লেডের উপর বসে দুদিকে পা ছড়িয়ে দিয়ে কথা বলছে, গান করছে। সেই রকম কি উঠে পড়বো? তাহলে সাপটা নিশ্চয়ই অত উপর উঠে আমাকে ধরতে পারবে না। কিন্তু কিন্তু সিনেমায় দেখা পাখার সঙ্গে এই পাখার মিল নেই। এটা ধরে ঝুলে পড়া যায়, কিন্তু ওপর উঠে বসা যায় না। সিলিং আর ব্লেডের মাঝখানে জায়গাটা খুবই কম, সেই স্বল্প জায়গায় বসা একেবারে অসম্ভব। তাহলেও জড়িয়ে পেঁচিয়ে কুকড়ে যেভাবেই হোক না কেন ওটার ওপরে শরীরটা গুজে দিয়ে ঝুলে থাকতে হবে। যদি পারা যায় তাহলেই হয়তো বাঁচার একটা ক্ষীণ আশা আছে। আরো একটা উপায় আছে,
দ্রুত লাফ দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেওয়া। যদি সেটা করা যায়, সাপটা আর কিছুই করতে পারবে না। কিন্তু ওটার গায়ে যা শক্তি, বাথরুমের দরজা ভাঙাও হয়তো ওর পক্ষে অসম্ভব নয়। তবু এই দুটোর মধ্যে যে কোনো একটা উপায় অবলম্বন করতেই হবে। ময়ালটা মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হলো। সুবিমল দেখলো ওটা হাসছে, ব্যঙ্গাত্মক হাসি। সুবিমল বলল, হাসছো কেন? ময়ালটা হাসতে হাসতেই বলল, তুমি দুবার তাকিয়েছো ওপরের পাখার দিকে, দুবার তাকিয়েছো বাথরুমের দিকে। তোমার তাকানো দেখেই বুঝে নিয়েছি কি করতে চাও, কিন্তু পারবে না, কিছুই করতে পারবে না তুমি। বলতে বলতে ময়ালটা তার দীর্ঘ লেজ ঢুকিয়ে দিল বাথরুমের দরজার ভিতর দিয়ে। ফলে লাফ দিয়ে বাথরুমের মধ্যে ঢুকতে পারলেও দরজা বন্ধ করা যাবে না। তাহলে আবার ঘামতে শুরু করলো সুবিমল, এবং ঘামতে ঘামতেই ফের তাকালো উপরে নিশ্চল পাখাটার দিকে। ময়ালটা মানুষের মতোই বুদ্ধিমান। তার শরীরটা এখন 10 ফুটের মতো লম্বা হয়েছে। লেজটা ফুট 2 ঢুকিয়ে দিয়েছে বাথরুমের মধ্যে, এবং এটা করার জন্যই সামনের দরজাটা কিছুটা অরক্ষিত হয়ে পড়েছে। এই অরক্ষিত দরজার দিক দিয়ে ভেতর দিয়ে কি এক লাফে নিচে নেমে যেতে পারবে সুবিমল? কিন্তু সেটা সম্ভব হলেও বাস্তবে হয়তো পারবে না, তীব্র ভীতির জন্য। তাহলে সুবিমল উঠে দাঁড়ালো, একটু একটু করে আকস্মিকতা সামলে নিয়েছে। ধীরে ধীরে কিছুটা বেপরোয়া ভাব জেগে উঠছে ওর মধ্যে। হার স্বীকার করে নেওয়া মানেই তো সব শেষ হয়ে যাবে। হার স্বীকার করবো কেন, ভাবলো সুবিমল। হারবো না, শেষ পর্যন্ত লড়বে। ভাবতে ভাবতে হাত বাড়িয়ে ওপরের পাখাটা ধরলো। সুবিমলের ওজন 60 কিলো। কোন ক্রমে পাখার উপর উঠে শরীরটা বিছিয়ে দিতে পারলো। পাখাটা কি ওই ওজন ধরে রাখতে পারবে? যদি না পারে, সব শুদ্ধ ছিঁড়ে পড়বে বিছানার উপর, বড় ধরনের চোটও লেগে যেতে পারে। কিন্তু এটা করা ছাড়া আর কোনো উপায়ও যে খোলা নাই ওর সামনে। পাখার ওপরে রডটা ধরে হাতের পেশি সমস্ত শক্তি প্রয়োগ করে শরীরটা তোলার চেষ্টা করলো সুবিমল, এবং সেটা করতেই বুঝতে পারলো কাঁচটা পাখার ব্লেড পর্যন্ত তুলতে পেরেছে। কিন্তু শরীরটা নানা রকম কসরত করেও ওটার ওপর তুলতে পারছে না। যদি পা দুটো কোথাও ঠেকানো যেত, সেই জায়গায় চাপ দিয়ে শরীরটা তুলতে পারতো পাখার ব্লেডের ওপরে, কিন্তু সেই সুযোগ নেই। হাতের শক্তির সাহায্যে যা করার করতে হবে। সুবিমল ক্রমাগত চেষ্টা করতে থাকে, এবং ওর সেই ব্যর্থ চেষ্টা দেখেই ময়ালটা বুঝতে পারলো সুবিমল হয়তো উঠতে পারবে না পাখার উপর। সুতরাং আজ সে মানুষের মাংস খাবেই। সে অবিচলিত ভাবে মাথাটা তুলে ধীরে ধীরে সুবিমলের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আর কেন, এবার নেমে এসো চাঁদু, আমার সঙ্গে সহযোগিতা করো, আমাকে গিলতে দাও তোমার শরীরটা। সুবিমল আরো আতঙ্কে সিটিয়ে যেতে যেতে গালাগাল দেয়, শালা শুয়োরের বাচ্চা। ময়ালটা গম্ভীর গলায় ধমক দেয়, কি হলো, নামও বলছি। সুবিমল নামে না, সর্বশক্তি প্রয়োগ করে একই রকম ভাবে ঝুলে থাকে। ময়ালটা বোঝে লোকটা কিছুতেই নামবে না। মৃত্যু ভয় যে মানুষের সব থেকে বড় ভয়। ময়াল ধীরে ধীরে খাটের উপর উঠে ঠিক যেখানে পাখা ঝুলছে সেই দিকে মাথাটা সোজা করে রাখে। গনগনে দৃষ্টিতে তাকায় উপরের দিকে, বলে, তুমি যেখানে যাও না কেন, যেখানে থাকো না কেন, তোমাকে ধরবই, ধরে খাবো। কথাটা বলতে বলতে সেই ময়াল আরো বড় হতে থাকে। ঘর ভর্তি হয়ে যায় তার প্রকাণ্ড শরীরে, এবং সেই দীঘল বলশালী চারিদিকে ছড়িয়ে পড়া শরীরে ভর দিয়েই মাথাটা তোলে, এবং এক লহমায় সুবিমলের মুখের কাছে মুখটা এনে বলল, এবার যেটুকু আশা ছিল সুবিমল বুঝলো সেটুকু শেষ। শরীর থেকে সমস্ত শক্তি কোথায় যেন চলে গেছে। মুহূর্তে তার সমস্ত শরীর শিথিল হয়ে গেল, পড়েই যাচ্ছিল। কিন্তু তার আগেই ময়াল তাকে ধরে নিল। সাপটা সুবিমলকে বিছানার ওপর নামালো, একটু সময় নিল, যেন সে যুদ্ধ জয় করেছে, বুঝতে পেরেছে বিজিত শত্রুর আর কিছু করার নেই, আর ক্ষমতা নেই লড়ার। সুতরাং তাড়াহুড়োরও আর প্রয়োজন নেই। সুবিমল তখন প্রায় অচেতন, নড়তে পারছে না, কথা বলতে পারছে না। ময়ালটা ওর দিকে তাকিয়ে উদগ্র খিদে অনুভব করলো। দ্রুত হাঁ করে সুবিমলের মাথাটা ওর মুখের মধ্যে ঢুকিয়ে গিলতে শুরু করলো। অত্যন্ত ধীর নিশ্চিত সেই প্রক্রিয়া। আধ ঘন্টা পর সুবিমলের শরীরটা পুরোপুরি উদরস্থ করে তৃপ্তির শ্বাস নেয় ময়াল। আহ, কি আরাম! তখনই একতলা থেকে মনিকার স্বর ভেসে আসে, নিচে এসো। ডাকটা শুনে ময়াল একটু থমকায়, তারপর দ্রুত পাল্টে ফেলতে থাকে নিজের শরীর।
কয়েক মিনিটের মধ্যেই ওটা মানব শরীরে রূপান্তরিত হয়ে পরিণত হয় সুবিমলের শরীরে, এবং স্পষ্ট সুবিমলের গলার স্বরেই বলে, আসছি, এবং দরজা বন্ধ করে সাবলীল ভাবে নিচে নামতে থাকে সে। ধন্যবাদ সমীরণ দাস। আমরা এবারে আলোচনায় যাব। আমি প্রথমেই রমানাথ দাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। রমানাথ দা, আমার কথা শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার পরিষ্কার। আচ্ছা, প্রথম যে গল্পটা হচ্ছে সেই গল্পটা খুব সাজেস্টিভ গল্প, ভালো গল্প। আর সমীরণের যে গল্পটা সেটাও খুবই সুন্দর, এবং এই গল্পটার নানা রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু আমার খুব ভালো লাগছে এইটা দেখে যে যে এরকম একটা গল্প এখন বাংলা ভাষায় একজন লিখছে, সমীরণ তার নাম। এরকম গল্পের ভাবনা যে সমীরণের মধ্যে দেখা দিচ্ছে বা দিয়েছে, অনেকদিন ধরেই দেখছি, আমি লক্ষ্য রাখছি। এটা আমার পক্ষে খুবই মানে আনন্দের ব্যাপার যাকে বলে। এই যে গল্পটা সাপ বেরিয়ে আসা, আবার সাপটাকে ইয়ে করে একাকার হয়ে যাওয়া, এই গল্পটা যে কেউ যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারে। গল্প এমন একটা জিনিস, হীরের মতো। হীরের যেমন নানা আলোর বিচ্ছুরণ ঘটে, ঠিক সেই রকমই এই গল্পর ভিতর থেকে নানা অর্থ বিচ্ছুরিত হচ্ছে একেবারে। যে যেভাবে পারে সেইভাবে এই গল্পটার ব্যাখ্যা করতে পারবে। আমি তো নিজেই এই ধরনের অ্যাবসার্ড গল্প বা আনরিয়ালিস্টিক গল্প, এই ধরনের গল্প আমার খুবই পছন্দ হয়। আমি এই ধরনের গল্প খুবই ভালোবাসি। ফলে সমীরণের গল্পটা শুনে আমার খুবই ভালো লাগলো, এবং আমি সমীরণের কি বলে যে ধন্যবাদ জানাবো তা আমি জানি না। আমি আশা করি সকলেরই এখানে এই গল্পটা ভালো লাগবে। এইটা কি আপনারা বলুন, এবার আলোচনা করুন, আমরা শুনি। রমানাথ দা, আপনার আলোচনা শুনে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার মতো একজন শিল্পী সাহিত্যিক, যে তার যে আমার এই গল্পটা ভালো লেগেছে, সত্যি আমি গর্ব বোধ করছি। আমার একটি গল্প গ্রন্থ আছে, ২-৪ গল্প, ২৪টি গল্পের সংকলন। লোকে মানে আমি ২-৪ শব্দটা একটু অন্যভাবে ব্যবহার করেছি, মানে লোকে ভাবতে ২-৪, আসলে ২-৪ না, এটা হচ্ছে ২-৪ মানে ২৪টা। তো আমি যদি এরপরে দেখা হয় কখনো, আমি অবশ্যই গল্পের গ্রন্থটা আমি আপনাকে দেব। আপনি যদি পাঠ করে মতামত দেন, আমি আরো কৃতজ্ঞ থাকবো, এইটুকু বলবার। ধন্যবাদ সমীরণ দাস। তারক রেজকে বলবো কিছু বলার জন্যে। তারক রেজ। না, এখন এই মুশকিলটা হচ্ছে যে প্রথম গল্পটা অভিষেকের বোধ হয়, গল্পটা আমি শুনতেই পারিনি, অনেক জায়গায় মিস করে গেছি। আমি সমীরণ দার গল্পটা শুনছিলাম, কিন্তু শেষ সময়তে আমার হঠাৎ কেটে গেল সমস্ত ব্যাপারটা, আমার মোবাইলে গন্ডগোল হয়। ফলে আমি আর কিছু শুনতে পারলাম না। কিন্তু সমীরণ দার যে গল্পের যে স্টাইলটা, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, আমাকে খুব ভাবিয়েছে। এবং সত্যি করে এই ধরনের রূপকধর্মী গল্পগুলো সত্যি মানুষকে ভাবতে দেয়। এবং এই স্ট্রিম অফ কনসাসনেস এর এবং এই যে একটা অদ্ভুত একটা চলন গল্পের মধ্যে, সেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। সেই দিক দিয়ে সমীরণ দার গল্প আমাকে সত্যি ভালো লেগেছে। এবং এইরকম গল্প উনি বারবার লিখুন, কারণ এই গল্পের একটা আলাদা ধারা আছে, আলাদা ইন্টারেস্ট আছে, আলাদা পাঠক আছে যারা এই গল্পগুলোকে শুনতে চায়। আমরাও প্রতীক্ষা করবো এরকম আরো ভালো গল্প উনি লিখবেন। ধন্যবাদ। ধন্যবাদ তারক রেজ। অঞ্জনা রেজ ভট্টাচার্যকে অনুরোধ করছি কিছু বলার জন্যে। হ্যাঁ, আমি বলছি। তবে প্রথম গল্পটা না শুনতে খুব অসুবিধে হয়েছে, অনেক জায়গা বাদ গেছে, হয়তো দূরত্বের জন্য বা কিছু হবে। দুটো গল্পই ভালো, কিন্তু প্রথমটা যেহেতু লিঙ্ক হারিয়ে ফেলছি, সেহেতু আমি ঠিক বলতে পারবো না।
দ্বিতীয় গল্পটা আমি পুরো শুনেছি। এটা বিনোদনের গল্প নয়, এটা ভাববার গল্প, এটা সিম্বলিক গল্প। এর মধ্যে একটা মানে কি বলবো, সাইকোলজিক্যাল স্টোরি বলা যায় এটা। আর রমাদার কথা মতো সত্যিকারের এর মধ্যে এমন একটা হিরে আছে যার দ্যুতি বিভিন্ন লোককে বিভিন্নভাবে আকর্ষণ করবে। হ্যাঁ, তা এই গল্পটা শুধুমাত্র বিনোদন, শুয়ে বসে গল্প পড়ছি এরকম গল্প নয়, এটা একেবারে রীতিমতো ভাবনার গল্প। কারণ ওই ময়াল সাপটা অ্যাকচুয়াল ময়াল সাপ তো নয়, এটা যে যেভাবে নেয় সেটা একবারে শরীরের ভেতরে চলে গেল, তাকে খেয়ে নিল, পরে বেরিয়ে গেল তার গলার স্বর নকল করে। এই জিনিসগুলো সত্যি অসাধারণ, এক কথায় অসাধারণ। কিন্তু এইরকম লেখা খুব কম পাওয়া যায়। আমরা সাধারণত যেসব গল্প পড়ে থাকি সেটা ওই বিনোদনের মতো করেই পড়ি, কিন্তু এইরকম সিম্বলিক গল্প খুব ভাবায় এবং চিন্তাশীল গল্প বললে এগুলোকেই বলা যায়। সমীরণদার আরও গল্প পড়ার ইন্টারেস্ট আমার রয়ে গেল। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি নিশ্চয়ই পড়ব। আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ অঞ্জনা রেজ ভট্টাচার্য। আপনাকেও অনেক ধন্যবাদ, মতামত পেয়ে খুব ঋদ্ধ হলাম। ভালো থাকবেন। আপনার আমি বই পড়বো যেভাবে পাই, আমার ভীষণ ভালো লাগে। আমার দুই চার গল্পটার প্রকাশক হচ্ছে গাংচিল। আচ্ছা আচ্ছা, ওখানে গেলে পেয়ে যাবেন 2-4 গল্প। গাংচিল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনে থাকবে। আচ্ছা। হ্যাঁ, কারণ আমরা গতানুগতিক গল্প যেরকম পাই আপনার গল্প তো সেরকম নয়। আমি সত্যি কথা বলছি, আমি একদম মানে রিয়ালিস্টিক ফর্মের গল্প আমি লিখতে পারি না, আমার আইডিয়াই মাথায় আসে না। আমার সবসময় মাথার মধ্যে একটা অ্যালিগরি, অ্যাবসার্ডিটি, ফ্যান্টাসি, তার ভেতর দিয়ে রিয়ালিটিকে ধরা। আমি রিয়ালিটির মধ্যে দিয়ে রিয়ালিটিকে ধরবো কেন? সে তো সবাই করছে, সবাই পারে। হ্যাঁ, আমি একটু অন্যভাবে করতে চাই, অন্যভাবে করতে চান, এইটাই আর কি আমি চেষ্টা করি। বোঝা যায় সেটা। খুব ভালো লেগেছে। অঞ্জনা রেজ ভট্টাচার্য, আমি অভিজিৎ দাশগুপ্তকে অনুরোধ করছি কিছু বলার জন্য। অভিজিৎ দাশগুপ্ত। আমি শেষের থেকে শুরু করি। আমি দাদা বলে সম্বোধন করছি সমীরণদাকে। যেটা অঞ্জনাদি বললেন বা অন্যান্য পাঠকরাও এই কথাটা বলছেন সবাই, যে একটা গল্প মানে সেটা একটা ভাবনার অবকাশ তৈরি করে দেবে, এবং সেই ভাবনার অবকাশটা অবশ্যই হীরের মতন, যে তার বিভিন্ন আলোর দ্যুতি থাকবে এবং বিভিন্ন মানুষ তার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেগুলোকে ব্যাখ্যা করবে, বুঝবার চেষ্টা করবে। কিন্তু গল্পটার মধ্যে মানে খুব সহজ ভাষায় বলতে গেলে একটা টান টান ব্যাপার ছিল, একটা অসহায়তা ছিল একটা মানুষের, তার পালানোর প্রচেষ্টা, মুক্তির উপায়, সেগুলো খুব পরিষ্কার ভাবে উঠে এসেছে। এবং আমরা গল্প লিখতে গিয়ে অনেক সময় বা গল্প পড়তে গিয়ে আমরা অনেক সময় দেখি যে লজিক খুঁজে পাওয়া যায় না, যে কথাগুলো আসছে সেগুলো কতটা লজিক্যাল সিকোয়েন্স সেটা সব সময় থাকে না, যেটা এই গল্পটার মধ্যে খুব সুন্দর ছিল। মানে ময়াল সাপটা বলছে যে তুমি দুবার পাখার দিকে তাকিয়েছো আর দুবার বাথরুমের দিকে তাকিয়েছো, কাজে আমি বুঝতে পারছি তোমার এটা একটা পালানোর জায়গা তুমি ঠিক করতে চাইছো। এবং এই যে গল্পটার মধ্যে একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা খুব ইন্টারেস্টিং টাইম ফ্রেম। সেটা হচ্ছে গল্পটার মধ্যে বলা হচ্ছে যে সাপটা আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে? এই ছোট্ট কথাটার মধ্যে দিয়ে যেন বোঝা যাচ্ছে একটা সময় অতিক্রান্ত হচ্ছে। তার স্ত্রী তাকে ডাকছে না বা সে স্ত্রীকে তার গলার আওয়াজ পৌঁছে দিতে পারছে না, সেখান থেকে কিন্তু সময়টা ধরা যাচ্ছে না, সময়টা ধরা যাচ্ছে সেখান থেকে, যেন একটা সময় অতিবাহিত হচ্ছে। তো একটা গল্পের মধ্যে ওই যে লজিক, একটা সময়ের ডাইমেনশন, অসহায়তা, একটা টান টান ব্যাপার, শেষ পর্যন্ত কি হবে, এবং এই সমস্তগুলো কথা ভীষণ টাচ করে যায়। শুরুই হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্না লাফ দিয়ে নামলো একটা বাড়ির ছাদে, ঠিক আছে? মানে এই লাইনটা পড়ার পরই বা লাইনটা শোনার পরই পাঠক বা শ্রোতার মন কিন্তু আর অন্য কোনো দিকে যেতে পারবে না, তারা এখানে ফুল ফ্লেজে অ্যাটেনশন তাদের চলে আসবে। এই গল্পের বাঁধন সেটা ভারী সুন্দর, এবং আমরা এই ধরনের লেখা নিশ্চয়ই মানে আশা করবো আরো। এবং আপনার লেখা আমি এই মুহূর্তে তো ভারতবর্ষের বাইরে রয়েছি, কাজে আমি জানি না কিভাবে সংগ্রহ করতে পারবো,
কিন্তু আমি দেশে ফিরলে অবশ্যই আপনার লেখা সংগ্রহের চেষ্টা করব। এবং খুব ভালো লেগেছে সমীরণদা, একদম অন্য ফর্মের গল্প। আহ সেটা হচ্ছে সমীরণদার জন্য। আহ অভিষেকের যে লেখা, সেই লেখায় যেটা খুব সুন্দর কয়েকটা জিনিস, যেটা হচ্ছে একটা শিশি পড়েছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার ঠিক মনে পড়ছে না, খুব সম্ভবত মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের কোনো একটা সিনেমায় আমরা দেখেছিলাম একটা দুপুরে নিস্তব্ধতা বোঝানোর জন্য অনেক দূরে একজন কামার সে কাজ করছে টক টক করে, সেটা অনেক দূর থেকে শোনা যাচ্ছে। বা গুপি গাইন বাঘা বাইনে জঙ্গলের নিস্তব্ধতা বোঝানোর জন্য ঢাকের উপরে জলের ফোঁটা পড়ছে তার শব্দ। এই যে বিভিন্ন সময় শব্দের যে ব্যাখ্যা বা শব্দের যে ভূমিকা, সেইটা উনি ব্যবহার করেছেন গল্পের মধ্যে। একটা শিশি গড়িয়ে যাওয়ার শব্দ, একটা শিশি রাস্তায় গড়িয়ে গেলে দিনের বেলা শব্দ পাওয়া যায় না, কিন্তু সেটা বোঝানোর জন্য একটা রাত্রের নিস্তব্ধতাকে উনি বোঝানোর জন্য এইগুলো ব্যবহার করেছেন। এই উপমাগুলো ভারী সুন্দর। এবং আমার দুজনের লেখা তো দুজনের ভিন্ন ধর্মী, এবং দুজনের মানে প্রথমে অভিষেকের গল্পের মধ্যে যেমন একটা মানে একটা ছোট্ট জায়গা, সাথে সাথে বস্তি, একটা ঘর, অসংখ্য মাথা, একটা ছোট টেবিল, টুনি বাল্বের আলো, একটা ছোট্ট টেবিল এবং হাওয়া বইছে, হ্যাঁ, এবং এইগুলো যেন একটা বাস্তব ছবিকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর সমীরণদার গল্পটা আমি বললাম যা বলার। তো অবশ্যই আজকের সন্ধ্যার এই দুটো অবশ্যই আমাদের কাছে চূড়ান্ত প্রাপ্তি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ অভিজিৎ। আমি এবারে সুজাতা করকে বলবো কিছু বলার জন্য। সুজাতা কর। নমস্কার। প্রথম গল্পটি আমার মনে হয়েছে যে প্রথম গল্পটি ভীষণ একটা স্পর্শ করে দেবার মতো একটা গল্প, যেখানে একটা বস্তিতে কিভাবে কম্প্রোমাইজ করে মানুষ কিভাবে দিন যাপন করে, কিভাবে তাদের ছোট ছোট আশা আনন্দগুলোকে কিভাবে তারা সম্পূর্ণভাবে পায় না, এই যে ব্যাপারটাকে ফুটিয়ে তুলেছেন উনি, এটা আমার খুব ভালো লেগেছে। এই গল্পটা আমাকে খুব স্পর্শ করেছে। আর পরের গল্পটা তো অসাধারণ। পরের গল্পটা সম্পর্কে বলতে গিয়ে বলতে হয়, ওটা আমার মনে হচ্ছে ম্যাজিক রিয়ালিজমের গল্প। একটা ময়াল সাপ, একজন মানুষ যে এমন একটা সময় গল্পটা শুরু হচ্ছে যখন তিনি খুব কাম অ্যান্ড কুল এবং খুব একটা শান্তিতে উনি ছাদে গেছেন আনন্দ করে ছাদের পরিবেশকে উপভোগ করবার জন্য। ঠিক সেই সময় ওনার শারীরিক প্রবলেম শুরু হলো এবং নেমে আসার পরে যে মর্মান্তিক ব্যাপারটা উনি ফেস করলেন, যেভাবে ময়াল সাপটা ওনার ভেতর থেকে বেরিয়ে আসলো, আমার মনে হলো, আমি জানি না আমার ব্যাখ্যা ভুল হতে পারে, আমার মনে হলো এটা বোধহয় মানুষের সারা জীবনের একটা কর্মফল, যেটা একটা বয়সের পর তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদেরকে ওই ময়াল সাপের মতনই পুরো গিলে ফেলে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হতে পারে আমার ব্যাখ্যা ভুল হতে পারে, আমি সেভাবে এটাকে যেভাবে নিয়েছি সবাই সেভাবে নেননি, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে উনি যেন বলতে চেয়েছেন যে আমাদের সবাইকেই এই ময়াল সাপটার মুখোমুখি একদিন হতে হবে। তো এইভাবে আমি গল্পটাকে উপভোগ করেছি, এইভাবে বিশ্লেষণ করে। আর গল্প ওনার লেখা আমি আগে পড়েছি সম্ভবত, আমার মনে পড়ছে না, আর এইবার প্রথম আমি শুনলাম। তো ভীষণ ভীষণ ভালো লাগলো। আর সত্যি এটা একটা অসাধারণ গল্প, এরকম গল্প খুব কম শুনতে পাই। ওনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ সুজাতা। দীপারুণ ভট্টাচার্য ফরিদাবাদ থেকে বলবেন, কিছু বলতে অনুরোধ করছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার। আমি দুটো গল্প সম্পর্কে একটু একটু করে বলি, যেটা আমি শুনতে শুনতে যেটা ফিল হলো। প্রথম হচ্ছে ফুলশয্যা গল্পটা। কবির সুমনের একটা গান ছিল যে 10 ফুট বাই 10 ফুট। তো এই গল্পটা শুনতে শুনতে মনে হলো যে সেই রকম একটা পরিবেশ, বস্তির পরিবেশ আমি ব্যক্তিগতভাবে এরকম দেখেছি। আমার একজন বন্ধু এরকম একটা পরিবেশে থাকতেন। তো এইটা একটা অদ্ভুত সুন্দরভাবে সেটাকে ব্যাখ্যা করা হলো যে জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, যে সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং পরিবেশটা অন্যরকম হয়ে যাচ্ছে।
এবং শেষে যে তাদের একজন পুরুষ এবং একজন নারীর যে একান্ত ব্যক্তিগত জায়গাটাকে যে যত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই গল্পে, অভিষেক সেনগুপ্তকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। তো গল্পটা অত্যন্ত ভালো একটি গল্প, আমার তো দারুণ লেগেছে গল্পটি, এটা প্রথম কথা। আর দ্বিতীয় গল্প সমীরণ বাবুর সর্পপুরাণ। সর্পপুরাণ নিয়ে বলতে গেলে আমার যেটা মনে হয়েছে, চন্দ্রিল ভট্টাচার্য একটা সিনেমা করেছিলেন, সেই সিনেমাটার নাম ছিল ট্যালেন্ট। একজন ট্যালেন্টেড লেখক একদিন সকালবেলা উঠে দেখলেন তার বিছানার পাশে একজন কেউ বসে আছে, তো জিজ্ঞেস করলেন যে আপনি কে? তখন বলল যে আমি আপনার ট্যালেন্ট। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে সর্প যে বেরিয়ে এলো, সে তা এই ক্যারেক্টারের ভেতরেই ছিল, সে বেরিয়ে এলো। এখন এটা হতে পারে যে এটা আমরা যেগুলোকে জন্ম দিচ্ছি, হতে পারে রাগ, হতে পারে ঘৃণা, হতে পারে অন্য কিছু, একটা সময় আমরাই তাকে জন্ম দিচ্ছি, একটা সময় সেই আমাকে গিলে খাচ্ছে, এরকম হতে পারে। কিন্তু আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে একটা জায়গায় লেখক ব্যবহার করেছেন যে এই বাড়ি তৈরি করতে গিয়ে তার 60% পয়সা চলে যাচ্ছে রোজগারের। তো হয়তো এরকম চিন্তা হতে পারে যে যে সর্বশান্ত হয়ে একজন তার বাড়িটা তৈরি করছেন, এক সময় সেই বাড়িটাই তাকে গিলে খাচ্ছে, হয়তো এরকম কিছু হতে পারে। তো সব মিলিয়ে মিশিয়ে গল্পটার মধ্যে যেটা ছিল, একটা সাসপেন্স ছিল, যে সাসপেন্সের পেছনে পাঠক হিসাবে আমি দৌড়চ্ছিলাম এবং শেষ পর্যন্ত একটা পরিণতির দিকে গল্পটা গেল এবং আমার ভালো লাগলো। তো আজ দুটো গল্পেই শুনে খুব ভালো লাগলো, ফুলশয্যা এবং সর্পপুরাণ, দারুণ সুন্দর। দুইজন লেখককেই আমি ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। ধন্যবাদ দীপারুণ। আমি এবারে চিত্রিতা ব্যানার্জিকে অনুরোধ করব কিছু বলার জন্য। চিত্রিতা ব্যানার্জি। আজকে দুই প্রজন্মের দুটো গল্প, অবশ্যই সেটা নিয়ে আমাদের প্রথম থেকে কথা হচ্ছে। তবে গল্প দুটোর তো একেবারে দু ধরনের দুটো মাত্রা, সেটাই আসবো। তার আগে একটু ভীষণ বলতে ইচ্ছা করছে, আলোচনাগুলো অসাধারণ হচ্ছে, এত নানা দিক থেকে দেখা হচ্ছে গল্পগুলোকে। সেই আলোচনাগুলো শুনতে শুনতে আরো অনেক ভাবনা উঠে আসছে, অনেক কিছু সংযোজন হচ্ছে যেন বলে মনে হচ্ছে। অভিষেকের গল্পটা শুনতে শুনতে প্রথমে বলছি যে শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল যে ওই যে চৌকির উপর চৌকি, চৌকির উপর চৌকি, হ্যাঁ, যেন শহরের মধ্যে একটা অন্য শহর, যার খোঁজ সবসময় সব মানুষ মেন স্ট্রিমে যারা আছে তারা রাখে না। আর ওই যে ফুলশয্যা, গল্পটার নামই ফুলশয্যা, সেই ফুলশয্যায় যে স্পেসটুকু তাদের পাওয়ার কথা ছিল জীবনের শুরুতে, সেটুকু পাওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর ওই যে ডিটেলিং এর কথাটা, এই ডিটেলিং এর কথাটা অভিজিৎ বলেছিলেন, হ্যাঁ, যে ওই যে শিশি গড়িয়ে যাওয়া, শুধু তাই নয়, আরো অনেক ছোট ছোট ডিটেলের কাজ কিন্তু ওই গল্পটার মধ্যে রয়েছে। এবং তার বাবা যখন বলছে সত্যি তাকে দেবে, তার জন্য ব্যবস্থা হবে, হয়তো আর একটা চৌকি তার জন্য হবে, ওই চৌকির উপর আর একটা চৌকি, কিন্তু সেই রাতটার জন্য হলো না আর কি। যে সময়টা তাদের জীবনের শুরুতে একটা বিশেষ সময়, কিন্তু তার পক্ষে আর কিছু বলা সম্ভব হলো না। আর গল্পের শেষটা অসাধারণ, এক ভীষণ শিল্পসম্মত একটা শেষ, মানে খুব খুব একটা যেন একটা আভাস, হ্যাঁ, স্পেস নেই, ওই স্পেসের অধিকারটা দেয়নি জীবন। ওই যে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, ওই জায়গায় দাঁড়িয়ে ওই অস্তিত্ব রক্ষা, সেখানে ওই স্পেসটুকু পাওয়ার অধিকারও তো সবসময় হয় না, পাই না আমরা, হ্যাঁ, সেই স্পেসটুকু তারা পেল না। কিন্তু কোথাও তাদের মতো করে ওই যে জায়গাটুকু, ওই জায়গাটুকুর মধ্যেই তাদের অনুভূতিটা তো সত্যি, সেই সমস্ত কিছু নিয়ে তারা তাদের মতো করে একটা জীবন তাদের হলো। এভাবেই আমার মনে হচ্ছিল যে সেই শহরের মধ্যে একটা অন্য শহর, জীবনের মধ্যে একটা অন্য জীবন, এবং তারই যেন একটা আভাস, একটা ইঙ্গিত, একটা স্লাইস, একটা টুকরো। সেই তার ওই অবজারভেশনটা হয়তো খুব নতুন কিছু নয়, কিন্তু ওই যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে উপস্থাপিত হয়েছে, সেটা আমার বেশ লেগেছে, বেশ ভালো লেগেছে। আর সমীরণ দাসের গল্পটা তো একেবারে একটা অন্যরকম গল্পটা
সমীরণ বাবু বললেন যে অব্যয় প্রকাশিত হয়েছিল, তা ওই দুটোকে আমি ভীষণভাবে রিলেট করতে পারছিলাম। তার কারণ সেই যে 60-এর দশক, হ্যাঁ এই দশক 60-এর দশক, 62-63 এই দশক পত্রিকার এদিকে অব্যয়, অতীন্দ্রিয় পাঠকের অব্যয়, তাদের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট এইগুলো নিয়ে মাঝে মাঝেই কথা হয় যে ওই এক্সপেরিমেন্ট কি আছে, ওই জায়গাগুলো থেকে বোধহয় আবার বেরিয়ে আসছে, আবার বোধহয় অনেকটা গোল গোল না হলেও অনেকটা অন্যরকম। আজকে এখানে রমানাথ দা আছেন যারা ওই জায়গাটাকে শুরু করেছিলেন। আর ওই এই দর্শক পত্রিকায় শাস্ত্রবিরোধী আন্দোলন আর অব্যয় প্রকাশ, এই সবটা মিলে অসাধারণ লাগছিল আমার ওইটা শুনতে শুনতে। আর খুব ছোট ছোট কতগুলো, মানে শুনতে শুনতে যেমন কিছু কিছু ভাবনা তৈরি হয়ে যায় যে কেউ তাকে বাঁচাবে না, তার যে দায় কে নেবে, ওই যেন সেই বাল্মীকি রত্নাকরের সেই জনশ্রুতি ছোট্ট একটু মাথায় এলো। তারপরে যেমন যখন সেই সাপটা বড় হচ্ছে, তার ভেতর থেকে সাপ বেরিয়ে আসছে, তার নানা রকম ব্যাখ্যা। সত্যি রমনাথ দা বলেছেন যে এত বিচ্ছুরণ রয়েছে গল্পটার মধ্যে, সুজাতা একভাবে বলেছেন, অভিজিৎ একভাবে বলেছে, সত্যি অনেক দেখার দিক রয়েছে, অনেক মাত্রা রয়েছে। আর ঠিক সেইখানটায় আমার মনে হচ্ছিল যে কাফকার মেটামরফোসিস আবার নয়, তারকনাথ রেজ বলেছেন একটা চলন রয়েছে, সত্যি একটা চলন রয়েছে, অদ্ভুত একটা চলন রয়েছে গল্পটার মধ্যে। আর অভিজিৎ যেটা বলেছেন যে মানুষের একটা অসহায়তা আর একটা অদ্ভুত টাইম ফ্রেম রয়েছে, ওই টাইম ফ্রেমের লজিক্যাল ডাইমেনশন গল্পটাকে কিন্তু অন্য একটা মাত্রা দিয়েছে। সত্যি সত্যি তখনই আমার মনে হচ্ছিল যে ওই যে শাস্ত্রবিরোধী গল্প, হ্যাঁ অ্যান্টি স্টোরি মুভমেন্ট যেটা রমানাথ দ্বারা শুরু করেছিলেন, তারই সঙ্গে সঙ্গে ঠিক শাস্ত্রবিরোধী না হয়েও অব্যয় পত্রিকাকে ঘিরে অতীন্দ্রিয় পাঠক, তপনলাল ধর, এরা এদের মতো করে একটা, আবার আরো অনেকে ছিলেন অবশ্যই তার মধ্যে, এরা শুরু করেছিলেন। তাহলে এই যে এক্সপেরিমেন্ট গুলো নানাভাবে চলতে থাকছে। আর সত্যিই তো এই যে ওই যে নিজের ভেতরটা কিভাবে বেরিয়ে আসছে, নানাভাবে বেরিয়ে আসতে পারে। আর পাঠকের জন্য অনেক স্পেস রয়েছে, অনেক ওপেনিং এন্ডস রয়েছে, যেখান থেকে মানে অনেক কিছু ভাবার অবকাশ তার থেকে যাচ্ছে। সাহিত্যের তো এটা একটা খুব বড় দিক, যে সাহিত্য শিল্প যে অনেকটা স্পেস দিয়ে দেবে, নানাভাবে তার নানা রকম ভাষ্য, নানান ইন্টারপ্রিটেশন তৈরি হবে। অসাধারণ, খুব ভালো লেগেছে আমার। ধন্যবাদ চিত্রিতা ব্যানার্জি। আর কেউ কিছু বলবেন? অমৃতা কিছু বলবেন? অমৃতা বন্দ্যোপাধ্যায়। আমি ছোট একটু করে বলি। হ্যাঁ নিশ্চয়ই। প্রথমে অভিষেকের গল্প সম্বন্ধে বলি। অভিষেকের লেখা আমার ভালো লাগে এই কারণে, কারণ ওর এত ডিটেলিং, সমস্ত জিনিসটাকে ও একদম ছবির মতো করে তুলে ধরে, যেটা একটা অসাধারণ প্রতিভা। মানে যে কোনো জিনিসকে ব্যাখ্যা করে এত সূক্ষ্মভাবে ও সেগুলোকে তুলে ধরতে পারে, সেটা ওর একটা লেখার মধ্যে গুণ। আর এই গল্পটা তো সত্যিকারই খুব ভালো গল্প এবং খুব ছুঁয়ে যাওয়া গল্প। এটা হলো অভিষেকের। আর দ্বিতীয় গল্পটি সম্বন্ধে এটা বলতে পারি যে গল্প বা সিনেমার ছবির, ছায়াছবির সার্থকতা, যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিতে পারি যে সত্যজিৎ রায়ের যখন আমি হীরক রাজার দেশে দেখেছিলাম, যখন আমি একদম স্কুলে খুব নিচু ক্লাসে পড়ি, তখন দেখতে গেছিলাম। তো তখন দেখে একদম একটা বাচ্চাদের ছবি মনে করে ভীষণ এনজয় করেছিলাম। সেই হাতে তালি দিয়ে এ পাশ থেকে ও পাশে চলে যাওয়া, সেটা একটা অসাধারণ লেগেছিল। এবং তারপরে অনেক বছর পরে কলেজ ওঠার পরে, কলেজ কমপ্লিট করার পরে যখন আবার দেখলাম সেই সিনেমাটা, দেখে অবাক হয়ে গেলাম যে আমি তখন যেটা দেখেছিলাম আর এখন যেটা দেখছি তার মধ্যে দুটোর বিশ্লেষণ আমার কাছে একেবারে আলাদা, দুটোর দুরকম মাত্রা। এই গল্পের সার্থকতাও সেরকম যে প্রত্যেকটি পাঠক বা শ্রোতা তাদের নিজেদের মতো করে ইন্টারপ্রেট করে নিচ্ছে গল্পটাকে। এই সাপের গল্পটাকে আমি আমার মতো করে, আমার জীবনের সাথে মিলিয়ে নিয়ে আমার মতো করে ব্যাখ্যা করতে পারি, আরেকজন তার জীবনের সাথে মিলিয়ে নিয়ে ব্যাখ্যা করতে পারেন। কেউ বলছেন যে তার বাড়িটাকে সাপ হিসেবে কল্পনা করে সে বাড়িটাকে তাকে গ্রাস করে নিচ্ছে। কেউ হতে পারে তার ইনার বিইংটা হয়তো অ্যাজ এ সাপ, তার ভেতরে যে তার সত্তা যেটা, সেটা হয়তো সাপ হিসেবে দেখা দিয়েছে এবং সেই হিসাবে তাকে গ্রাস করছে। আমরা আসলে নিজেদেরকে একরকম ভাবে প্রজেক্ট করি আর ভেতরটা আরেক রকম।
তো সেক্ষেত্রে হয়তো তার আসল ভেতরটা বেরিয়ে এসে তাকে গ্রাস করছে, যেটা হয়তো সে লোকের সামনে জানে না। তো অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায় এই গল্পের সার্থকতাটা এখানেই, যে বিভিন্নভাবে প্রত্যেকে প্রত্যেকের মতো করে নিতে পারবে। এটা একটা বেশ ভালো লাগার বিষয় আর কি। ধন্যবাদ শুভাশিস। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতে পারি। বলুন বলুন। হ্যাঁ, আমারও দুটি গল্পই খুব ভালো লেগেছে। প্রথমটি তো খুব ভালো, খুব মানে স্পর্শ করে মনকে, যে একটা আর্থসামাজিক পরিস্থিতির কেমন ছবি ফুটে উঠেছে। আর দ্বিতীয়টিও খুব ভালো, হয়তো এরকম যে মানুষটির নিজের সম্বন্ধে নিজের ভাবনার একটা প্রতিফলন, হয়তো তাই। আমার দুটি গল্পই ভালো লেগেছে। নমস্কার। ধন্যবাদ অমৃতা। আর কেউ কিছু বলবেন? তাহলে আমরা মোটামুটি এইখানেই শেষ করতে পারি। সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।